Hello everyone, আমি নিমন্ত্রিতা and welcome back to my channel. তোমরা আগের ব্লগেই দেখলে আমি পৌঁছে গেছি কলকাতা, মাই সিটি। কয়েকদিন জেট ল্যাগ ছিল, বাট সেটা কাটিয়ে আজকে আমার বাবা, মা এবং আমি চললাম ঘুরতে। ডে ট্রিপ, খুব একটা দূর না, আবার দূরও। আমরা বেরোলাম সকাল 7টায়, কারণ অনেকগুলো প্ল্যানস ছিল। অনেক বছর পর সকালের কলকাতা দেখলাম, কি প্রচন্ড ভালো লাগছিল। এই টাইমটা ইউজুয়ালি অত ট্রাফিক জ্যাম থাকে না, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। হাই, আমরা এখন ইসকন যাচ্ছি। ইসকনে প্রভুপাদের মন্দির দেখতে। ইসকনের পুরো নামটা কি জানিস? না। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস। আচ্ছা, ঠিক আছে, চলো। দাদা, আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা প্রায়। 3 ঘন্টা। কলকাতাতে আমার জন্ম, বড় হয়ে ওঠা। এই সিটিটা প্রচন্ড স্পেশাল আমার কাছে। এখানে চেঞ্জ খুব স্লো। এবার এসে দেখলাম কয়েকটা নতুন বিল্ডিং, ব্রিজ, কনস্ট্রাকশন ছাড়া কিছুই ওরকম চেঞ্জ হয়নি। আসলে এই শহরটা এরকমই দেখতে ভালো লাগে। যাই হোক, আমরা অনেক সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট অবভিয়াসলি বাড়িতে খাইনি। আমরা অলমোস্ট বারাসাত ক্রস করে শিমুরালির দিকে, আর এখানে ব্রেকফাস্ট বলতে এই ধাবাগুলো ছাড়া আর কিছুই নেই। ড্রাইভার দাদা সাজেস্ট করলো এই ধাবাটা, ভেতরে ঢুকে দেখা যাক কিরকম। ঠিক আছে, সকালবেলা আপনার হবে ইডলি হবে, দোসা হবে, লুচি চুলার ডাল হবে, ব্রেড আমলেট হবে, বাটার টোস্ট হবে, দই বড়া হবে। ঠিক আছে, কোনটা সবচেয়ে ভালো? আমি ইডলি খাবো। হ্যাঁ, ম্যাম খাবে ইডলি। আপনি কি খাবেন? আপনি দোসা, প্লেন দোসা। ঠিক আছে, স্যারও প্লেন দোসা। সবচেয়ে ভালো কোনটা? সবই ভালো, আপনি যেটা খাবেন ওইটাই ভালো। ঠিক আছে, আমি ইডলি খাবো। ম্যাডাম ইডলি, হ্যাঁ। আপনি মশলা দোসা। একটা লিকার চা দেবো। হ্যাঁ, হয়ে যাবে। আর আপনি প্লেন দোসা। ঠিক আছে, হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে আমি ওনার কি আছে? লুচি লুচি। হ্যাঁ স্যার, বেড়ে গিয়েছে, লুচিটা বানাচ্ছে। ম্যাম আপনার চাইটা, স্যার আপনার চাইটা, ম্যাম এটা আপনার। ওকে, ये নতুনের চা। কিরম চাটা? বাবা, কিরম চা? গুডটি। আচ্ছা, আমি খেয়ে দেখি। আপনি কি ইউটিউবার? আচ্ছা, এখান থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, ঠিক। মন্দির কটা বন্ধ হয়? আর আপনি মন্দির খোলাই থাকে। আমরা যে দেখলাম গুগল ঘেটে যে মন্দির 12টায় বন্ধ হয়। না, 12টায় 1 মিনিটের জন্য বললাম। 1 মিনিট? হ্যাঁ, সারাদিন নাম সংকীর্তন করি করে আমি ঘেরে দেখতে ঠিক আছে। আমার পঞ্চায়েতের প্রধান আমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আসি ম্যাডাম। হ্যাঁ। প্রধান আসবে, ওনার ওয়াইফ। খুব ভালো খাবার আর তার চেয়েও ভালো ব্যবহার ছিল। আমি অনেক দিন পর খুব ভালো সাউথ ইন্ডিয়ান খেলাম। তোমরা কেউ এই দিকে এলে এই ধাবাটা ডেফিনেটলি ট্রাই করো। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক শাড়ি ঝোলানো আছে সাইডে। ড্রাইভার দাদা বলল এটা নাকি শান্তিপুর, যেখানে শাড়ি খুবই পপুলার, স্পেশালি ট্রেডিশনাল শাড়ি। লোকজন যাদের শাড়ির বিজনেস আছে তারা এখান থেকে খুব কম দামে হোলসেল প্রাইসে শাড়ি কিনে কলকাতায় সেল করে। আমি অবভিয়াসলি বললাম গাড়ি থামাতে এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে হবে।
শান্তিপুর আর ফুলিয়া হলো দুটো পাশাপাশি টাউন নদিয়া ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে। দুটো টাউনই নাকি হ্যান্ডলুম তাঁত শাড়ি নিয়ে প্রচন্ড পপুলার। মানে শান্তিপুরে নাকি 500 বছর ধরে এই কাজ চলছে, কিন্তু ফুলিয়াতে রিলেটিভলি নতুন। মানে জিনিসটা ইভলভ হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে। মেনলি পার্টিশনের টাইমে অনেক বাংলাদেশিরা এই এরিয়াতে এসে সেটেল করেছিল, অ্যান্ড সাথে নিজের এই আর্টটাও এনেছিল। সময়ের সাথে সাথে কাজও অনেক চেঞ্জ হয়েছে, অনেক নতুন ধরনের কাজ এসছে। লোকাল তাঁতিরা নিজেদের অনেক অনেক চেঞ্জ করেছে। আজ শান্তিপুর ফুলিয়া এত পপুলার এই জন্য। ইনফ্যাক্ট এখানে জেনারেশনের পর জেনারেশন এই কাজেই ইনভলভ থাকতো। অনেস্টলি আমি বড় হয়েছি শহরে, আমার জন্য এই জিনিসটা প্রচন্ড এক্সাইটিং ছিল। এরম করে এত শাড়ি রোদে শুকানো হচ্ছে। আমি শিওর তোমরা অনেকেই শান্তিপুরের ব্যাপারে জানো, বাট আমার অত আইডিয়া ছিল না। আসলে এদিকে কোনোদিন আসাই হয়নি। যাই হোক, আমার তো ব্যাপারটা ভীষণ মজার লাগছিল। আমি একেবারে গ্রামের ভেতরে তাঁতির বাড়ির ভেতরে চলে গেলাম ওদের সাথে কথা বলবো বলে। যত ভেতরে ঢুকছি আরো শাড়ি, ভর্তি শাড়ি চারিদিকে। এগুলো সবই তাঁতের শাড়ি, কোনো এক্সক্লুসিভ কিছু না, বাট অফকোর্স আমাদের বেঙ্গলি খুবই পপুলার। এত কালারফুল শাড়ি চারিদিকে, খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। তাঁতিদের সাথে কথা বলে বুঝলাম এটাই ওদের সবকিছু। মানে শাড়ি ছাড়া ওরা আর কিছুই করতে পছন্দ করে না। সকাল থেকে যতক্ষণ অব্দি রোদ আছে ওরা কাজ করে যায়। রোদটা প্রচন্ড ইম্পর্টেন্ট ওদের জন্য, স্পেশালি তাঁতের শাড়ি যেরকম ভাবে করা হয়। সবার বাড়িতে এখন মেশিন আছে, অ্যান্ড বাড়ির সবাই পার্টিসিপেট করে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের সবচেয়ে কম দামের শাড়ি আর সবচেয়ে বেশি দামের শাড়ি কি। সবচেয়ে কম দামের শাড়ির প্রাইস শুনে আমার 1 মিনিট মনে হলো আমি কি সত্যি 2024-এ আছি। ওদের নাকি হোলসেল প্রাইসে 35 টাকা থেকে শাড়ি শুরু। মানে তুমি যদি ডিরেক্টলি ওদের বাড়ি থেকে বাল্কে আনো, তাহলে 35 টাকা থেকে ওরা তোমাকে শাড়ি দিতে পারে। সবচেয়ে কমটা শুনে সবচেয়ে বেশিটা আমার আর শোনা হলো না। অনেস্টলি আমি অত শাড়ির ব্যাপারে বুঝি না, মানে অত আইডিয়া নেই, বাট জানতে পারলাম এখানে নাকি খুব ভালো কোয়ালিটির শাড়িও পাওয়া যায় একদম কম প্রাইসে। আমায় বললো তোমাদের গড়িহাট বড়বাজার, মানে যেখানে অনেক শাড়ির দোকান আছে, তারা নাকি প্রতি উইক আসে এখানে শাড়ি নিতে। শহরে নাকি ওদের শাড়ি ডাবল, মাঝে মাঝে ট্রিপল রেটেও সেল হয়। ওদের প্রফিট পোর্শন খুবই কম। আমার এত প্রশ্ন, সত্যি ওরা এত পেশেন্টলি কাজের মধ্যেও আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল হাসি মুখে। ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করে খুব খুব ভালো লাগলো। যেটা ভালো লাগছিল না সেটা হলো প্রচন্ড রোদ অ্যান্ড গরম। বাট এরা কিরম ওই রোদের মধ্যেই কাজ করে যাচ্ছে একদম হাসি মুখে, মানে রোদটা মনে হয় ওদের গায়ে লাগেই না। খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, আমি সত্যি আর রোদটা নিতে পারছিলাম না। চললাম গাড়ির দিকে, আর আমি শিওর ওদিকে মা নিশ্চয়ই ঢুকে পড়েছে কোনো একটা দোকানে। এদের এখানে কিরকম বলতো, মানে ওপরে বাড়ি নিচে দোকান, মোটামুটি সবারই এরকম সেট আপ। এখানে আবার অনেক রকমের শাড়ির দোকান আছে। কিছু দোকান এক্সক্লুসিভ শাড়িও সেল করে, আবার কিছু খুব কম দামেও, মানে লেয়ার্স আছে। কিছু তাঁতি বেশ ভালো বিজনেস করে, আর আমি যাদের বাড়িতে ঢুকে পড়েছিলাম তারা আবার অত দামের শাড়ি বিক্রি করে না। বাট ওভারঅল দেখতে গেলে শাড়ির দাম অনেকই কম। ইউজুয়ালি ওরা হোলসেল ছাড়া বিক্রি করে না, বাট আমাদের মতন টুরিস্ট এদিক ওদিক ঢুকে পড়লে আবার নর্মাল 1-2 পিসও সেল করে দেয়। আমার বন্ধুদের জন্য আর নিজের জন্য কিছু কাঁথা স্টিচ নিলাম। খুবই রিজনেবল প্রাইসে দিল, বাট বেশ সুন্দর ছিল শাড়িগুলো। যাই হোক, ওইদিকে ইসকন যেতে অনেক লেট হয়ে গেল। আরো 1 ঘন্টা মতন রাস্তা আছে। দেখতে দেখতে গ্রামের রাস্তাও পৌঁছে গেল। কি অসম্ভব ভালো লাগছিল, পুরো ক্ষেত সবুজ। আমরা যারা শহরে থাকি, আমাদের জন্য এইসব জিনিস ভীষণ ভীষণ রিল্যাক্সিং আর ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইসকন। এটা মোটামুটি সবাই জানে, বাট তাও একবার বলে দিই। ইসকন হলো টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, একটা খুবই মডার্ন টেম্পল, মোস্টলি রাধা মাধবকে ডেডিকেট করা হয়েছে। এটা একটা হিন্দু মন্দির, অ্যান্ড মায়াপুর হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে এন্ট্রি ফ্রি, বাট সাথে গাড়ি থাকলে 150 টাকা লাগে পার্কিং এ। মায়াপুর আসলে হুগলি আর জলঙ্গি নদীর মাঝখানে অবস্থিত, অ্যান্ড 9টা দ্বীপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। নবদ্বীপ আসলে 9টা দ্বীপ মিলিয়ে একটা জায়গা, অ্যান্ড তার মধ্যে মায়াপুর হলো একটা দ্বীপ।
এই বিল্ডিং গুলো দেখছো, এগুলো আসলে সব গেস্ট হাউস। আসলে ইসকনে অনেক দূর দূর থেকেও লোক আসে, ফিরে যাওয়া সেম ডে পসিবল না, তাই থাকতে হয়। ইনফ্যাক্ট দূর বলতে বিদেশ থেকেও অনেক লোক আসে ইসকনে। আমরা সবাই জানি ইসকনের মন্দির দেশ বিদেশের সব জায়গায় আছে। ইনফ্যাক্ট আমি যেখানে থাকি মানে নিউ জার্সি, ওখানেও আছে। ইউএস এর অনেক প্রমিনেন্ট শহর যেরকম নিউ ইয়র্ক সিটি, ওখানেও ইসকন আছে। এগুলো গেস্ট হাউস, অনেকদিন আগে থেকে বুক করতে হয়, না হলে একদম পাওয়া যায় না। এটা একদম মেন মন্দিরের সামনে। এই সামনে বড় মন্দির যেটা দেখছো, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, যেটা 2009 থেকে কনস্ট্রাকশন চলছে। বলা হয় 2026-এর মধ্যে এই নতুন মন্দিরটা খুলে যাবে। সামনে থেকে না দেখলে বুঝবে না যে ডোমটা কত বড়। মন্দিরটা ডেডিকেট করা হয়েছে পঞ্চতত্ত্ব, রাধা মাধব, অষ্টসখী এবং নরসিংহার জন্য। সেটা দেখার জন্য টিকিট দরকার, সাহায্যের জন্য। টিকিট বলতে সাহায্যের জন্য একটা টোকেন ডোনেশন দিতে হয়, সেই আচ্ছা। 50 টাকা পারে। আমরা 3 জন আছি, আমরা 3টে টিকিট কেটে ঢুকছি। আচ্ছা, এই মন্দিরটা যারা নতুন হচ্ছে কনস্ট্রাকশন আছে, এখানে লেখা আছে আমরা এই মন্দির কনস্ট্রাকশনের জন্য 10 টাকা করে এক একটা ইটের জন্য আমরা দান করছি। সেই দানের জন্য I have hereby declare you have contributed 10 bricks to the project. আমরা টোটাল 15টা ব্রিক্সের জন্য আমরা 150 টাকা দিয়েছি। আমরা 15টা ব্রিক্সের জন্য 150 টাকা দিয়েছি। 150 টাকা আমরা ঢুকছি এটায়, এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এখানে এন্ট্রি ফি বলতে মাত্র 50 টাকা, সেটাও এরা না নেয় এই হিসেবে যে তুমি 5টা ইট ডোনেট করলে। তোমরা চাইলে আরো বেশিও ডোনেট করতে পারো। নতুন কনস্ট্রাকশনটা সবচেয়ে আগে দেখার ইচ্ছে ছিল, কারণ এটার টাইমিংস আছে, সবসময় দেখা যায় না। মন্দিরের মেইন ফাউন্ডেশন যেটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, বাট পুরো কমপ্লিট হয়নি। আগে বললাম এনাদের মন্দির খোলার ইচ্ছে আছে 2026-এর গৌর পূর্ণিমার দিন। যদি বাজেটের কথা বলি, তাহলে 6 বছরের বাজেট অলমোস্ট 400 কোটি। এর মধ্যে বেশিরভাগটাই পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়ালের কন্ট্রিবিউশন। এনারা বিশ্বাস করে মন্দির হয়ে যাওয়ার পর এটা 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হবে। আমরা বেসিক্যালি একটা গাইডেড ট্যুর করব, যেখানে আমাদের এই বিশাল মন্দিরের অনেক ইন্টারেস্টিং ডিটেলস বলবে, এন্ড আমরা মন্দিরটাকে ভেতর থেকেও দেখতে পারবো। বৃহত্তর হিন্দু মন্দির এটা। ওয়ার্ল্ডের টলেস্ট অর সেকেন্ড টলেস্ট? ফার্স্ট এটা হয়তো অনেকেই জানে না, 1976-এ শ্রীলা প্রভুপদ তার শিষ্যদের বলেছিলেন ইউএস এর ওয়াশিংটন স্টেটের ক্যাপিটাল বিল্ডিং এর অনেক ছবি ডিটেলসে নিয়ে আসতে। উনি আসলে এই মন্দিরটা, ডোমটা ওরকমই ইমাজিন করেছিলেন। উনি একটা খুব বড় প্ল্যানেটোরিয়ামের শেপে নিজের মন্দিরটা ইমাজিন করেছিলেন। গভর্নমেন্টের থেকে 350 একর জমি নিয়ে এই মন্দিরটা ভাবা হয়েছিল। तो जैसे कि आप लोग आपके सामने देख रहे हैं, ये श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान का मंदिर। यहाँ पर हमारे श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान विराजमान होंगे। जहाँ सेंटर में आप ब्लैक स्टोन देख रहे हैं, वहाँ ब्लैक स्टोन की जगह पर भगवान विराजमान होंगे। और जैसे आप देख रहे हैं, यहाँ को इस विंग को वेस्ट विंग बोला जाता है, जो कि नरसिंह देव भगवान का विंग है। यहाँ पर अलग अलग प्रकार का, अलग अलग कलर का पत्थर यूज किया गया है। ये सभी पत्थर देश विदेश से लाया गया है। ऑल ओवर वर्ल्ड से हमने पूरे विश्व से कुछ ना कुछ लिया हुआ है। जो ये सफेद पत्थर आप लोग देख रहे हैं, ये सफेद पत्थर वियतनाम से आया हुआ है, जो पत्थर ब्राजील से आया हुआ है, और जो ऑरेंज पत्थर आप लोग देख रहे हैं, वो ऑरेंज पत्थर हम लोगों ने स्पेन से बुलवाया है। आप जो गोल्ड देख रहे हैं, वो रियल गोल्ड है, गोल्डन लीफिंग है। यहाँ पर हमने बेस्ट से बेस्ट प्रोडक्ट जो हो सकता था वो हमने यूज किया है। तो यहाँ जो सेंटर में आपको ग्रीन पिलर्स दिख रहे हैं, वो 8 पिलर्स है टोटल। उन 8 पिलर्स के ऊपर एक ताला पर वहाँ पर देवी देवता विराजमान है। जब भगवान नरसिंह देव यहाँ पर अपनी लीलाएं करेंगे, तब वो देवी देवता भगवान नरसिंह देव को पुष्प अर्पण करेंगे। इसके ऊपर जो डोम है, उस डोम के सेंटर में एक चैंडलियर है, झूमर जिसे बोला जाता है। वो झूमर की हाइट है 2 फीट 50 फीट, वो झूमर चौड़ा है। उसके
झूमर पूरा मेटल से बना हुआ है और इसका जो आपके सामने आप 3 फ्लोर्स देख रहे हैं, वह 3 फ्लोर्स पर भगवान की प्रदर्शनी दिखाई जाएगी। उस सैंडलियर की हाइट 200 फीट उसकी हाइट है, लेंथ में वो 200 फीट है। टेंपल ऑफ वेदिक प्लानिटोरियम, तो जो प्लानिटोरियम है, प्लानिटोरियम उस सैंडलियर पर दिखाया जाएगा। इस डोम की हाइट 113 मीटर है, जो कि विश्व का सबसे बड़ा डोम है। इस डोम की सीलिंग पर आप देख सकते हैं 1008 डायमंड शेप कॉपर सीलिंग का यूज किया गया, जो कि पूरा गोल्ड से प्लेटेड है। हमने 3 आप मंदिर देख सकते हैं। उन तीनों मंदिर में जो लेफ्ट हैंड साइड पे वहां पर षट गोस्वामी और गुरु परंपरा विराजमान होंगे। जो सेंटर में देख रहे हैं आप, वहां पर गौरांग महाप्रभु, नित्यानंद प्रभु विराजमान होंगे, पंच तत्व। और जो राइट हैंड साइड पर है, वहां पर राधा माधव अष्टसखी के साथ विराजमान होंगे। जो ये पिंक पत्थर आप लोग देख रहे हैं, ये पिंक पत्थर हमने राजस्थान से बुलवाया है, इंडिया का है ये पिंक पत्थर। तो मंदिर के सभी लिफ्ट है जिससे बड़े बुजुर्ग आना जाना कर सकते हैं। यह मंदिर का फ्रंट एंड साइड वहां से एग्जिट हुआ है। বাবা দেখো, এটা কি সোনা? বলছে তো শোনা। সোনা কনস্ট্রাকশন সাইডে গোল্ড পড়ে আছে। हर व्यक्ति पूरे देश विदेश से पैसा देगा तो उतनी जल्दी कार्य होगा। 50 रुपए, 10 रुपए, 20 रुपए देगा अगर व्यक्ति, तो कैसे काम होगा। राम मंदिर की भी लोगों ने, जो सोनार लोग थे, उन्होंने सोना दान दिया। जिसके पास चांदी का था उसने चांदी का दान दिया, जिसके पास तेल का भंडार है उसने तेल का दान दिया, घी का दान। तो ऐसे किसी ना किसी प्रकार से दान दिया लोगों ने। पर यहाँ पर कैसे लोग दान दे रहे हैं, जो 50 रुपए, 100 रुपए, 10 रुपए, 20 रुपए। तो हमको हमारी वो मेंटालिटी को আমি শুধু মন্দির থেকে বেরিয়ে এটাই ভাবছিলাম যে এখনই এরকম লাগছে, তাহলে 2026 এ যখন কনস্ট্রাকশন পুরো শেষ হবে তখন কিরকম লাগবে। মানে সত্যি আমি ভাবতে পারছি না এরকম কিছু একটা করা যায়। ভেতরে না গেলে সত্যি বোঝা যায় না যে জিনিসটা কতটা ম্যাসিভ। 2009 থেকে 2026 মানে অলমোস্ট 18 বছর ধরে কনস্ট্রাকশন চলছে। জিনিসটা ভীষণ ভীষণ সুন্দর ভেতর থেকে। যাই হোক, আমরা এখন অন্য মন্দিরগুলো দেখলাম, কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো ওখানে অ্যালাউড না, তাই আর কিছু শেয়ার করতে পারলাম না। এবার অনেক লেট হয়ে গেছে, এবার আমরা করতে যাব হলো লাঞ্চ। লাঞ্চ এখানে অনেক জায়গায় করা যায়। আসলে জিনিসটা হলো প্রসাদ, প্রসাদ মানেই লাঞ্চ। আমরা আগে থেকে টিকিট নিলাম লাঞ্চের, কারণ খুব ডিমান্ড এন্ড লিমিটেড সিটস। ঈশ্বরদয়া ভবনে, যেটা আসলে একটা গেস্ট হাউস, ওখানে নিচেই লাঞ্চ রুম আছে। কিছু রুলস রেগুলেশনস আছে, যেরকম জুতো খুলে ভেতরে ঢুকতে হয়, অ্যান্ড কিছু জামা কাপড়ের উপরেও রেস্ট্রিকশনস আছে। 150 টাকা ছিল পার থালি। সিটিং অ্যারেঞ্জমেন্টস খুবই ভালো ছিল, প্রচন্ড ক্লিন, সেটা তো হবেই, অ্যান্ড খাবারও খুব টেস্টি ছিল। কি কি আছে? ডাল, তরকারি, আলুর দম, চানা, পনির বোধহয়, পনির, এটা চাটনি, পায়েস, গোলাপ জামুন, রুটি, ভাত, ভাজা আর সালাদ। খুবই একটা ভালো লাঞ্চ করে আমরা মার্কেট এরিয়ার দিকে গেলাম। এখানে চারিদিকে গেস্ট হাউস। মার্কেট এরিয়াতে জামা কাপড়, খাবারের জিনিস, ইসকন, সভিনিয়ার অনেক কিছু পাওয়া যায়। খাবারের মধ্যে যেরকম ঘি, আচার, পাপড়, বিস্কুট, খাজা, অনেক কিছু পাওয়া যায়। ইনফ্যাক্ট এখানে অনেক গোপী ড্রেসও পাওয়া যায়, যেটা দেখলাম।
কিছুক্ষণ কীর্তন শোনার পর এবার আমরা চললাম নৌকা চড়তে। এখানে গঙ্গার ওপরে নৌকা করে ঘোরা যায়। এটা আমরা করতে চেয়েছিলাম, খুবই একটা ইনএক্সপেন্সিভ জিনিস। আমাদের 3 জনের বোধহয় 750 থেকে 1000 টাকা লেগেছিল। ইস্কন মন্দির থেকে 2-3 মিনিটে রিক্সা করে ঘাটে পৌঁছে যাওয়া যায়। এটা ইস্কন মন্দির থেকেই অ্যারেঞ্জ করা হয়। জিনিসটাকে গঙ্গা সাফারি অ্যান্ড গঙ্গা পুজো বলে। না এখন নৌকো বিহারে যাচ্ছে, ওইটা হচ্ছে ঘাট, ওই যে ওখান থেকে এই নৌকো তুমি ওঠো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে গঙ্গা বিহারে আসার জন্য। এখন আমরা 1 ঘন্টা গঙ্গাতে বিহার করবো। এর মধ্যেই আমরা সকলে হাতে ফুল দেবো, তার আগে জল দেওয়া হবে সকলে হাতে, এরপরে ফুল দেবে। মানে এদিকে হরে কৃষ্ণ। তো প্রভুজি সকলে হাতে গঙ্গা জল দিচ্ছেন, আপনারা মাথায় ছিটিয়ে নিন, গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নিন। আর 5 রকম জল দেখতে পাচ্ছেন, এটা জলঙ্গির জল, তাই না? আর এটা হচ্ছে গঙ্গা। দেখুন 2 রকম জল পাশাপাশি থাকলেও একটা জল আরেকটা জলের সঙ্গে মিশছে না কিন্তু এখানে। তো আমরা এখানে আমাদের শ্রদ্ধা সহকারে গঙ্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি করবো, কেমন? দেখবেন নবদ্বীপ স্টেশনও আছে, আর ওখানে ওই বিষ্ণুপ্রিয়া হল্টও রয়েছে। চলতি ভাষায় ওটাকে নবদ্বীপ বলে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কোলাদ্বীপ, মানে 9টা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। ঠিক আছে, যেখান থেকে আপনারা এসছেন, মানে আমাদের মায়াপুর যে মন্দিরটা যেখানে আমরা ছিলেন, যেখান থেকে আপনারা এসছেন, সেটাকে অন্তর্দ্বীপ বলা হয়। হ্যাঁ, যেমন ধরুন 8টা যদি পাপড়ি দেখেন পদ্ম ফুলে, তার মাঝখানে যেটাকে কর্ণিকা বলে। তো এই 8টা দ্বীপ হচ্ছে চারিদিকে, হ্যাঁ, তার হচ্ছে ওই পেটালস যেটাকে বলে পাপড়ি, আর তার মাঝখানে হচ্ছে কর্ণিকা। এইভাবে টোটাল হচ্ছে 9টা। দ্বীপ, মধ্যদ্বীপ, ঠিক আছে। এবার গঙ্গার পশ্চিম তটে, এটা হচ্ছে পূর্ব তট, ওটা পশ্চিম তট, কোলাদ্বীপ, রুদ্রদ্বীপ, জানুদ্বীপ আর মদনদ্বীপ দ্বীপ। হ্যাঁ, আর মাঝখানটা হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে আমি থেকে এলাম। তারপরে তার পাশে হচ্ছে সীমান্ত দ্বীপ, তার পাশে রুদ্রদ্বীপ, ঠিক আছে। সীমান্ত দ্বীপ যেটা হচ্ছে উত্তর দিকে যাবে মায়াপুর থেকে, সেটাকে সীমান্ত দ্বীপ বলে। গঙ্গায়ে নমো নমঃ। যারা উলু দিতে পারেন ओम विष्णु ओम पवित्र अपवित्र वा सर्वावस्थान गतोपि वा यस्सरे पुंडरीकाक्षं शवतु हरि बोल हरि बोल हरि बोल। गंगा एवं जलंधर माঝে আপনাদের পুষ্প জয় গঙ্গা মাতা কি জয়। বলুন দিন আবার হরি বল। এবারে 2 হাত উপরে তুলুন সকলে, 2 হাত উপরে তুলে বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় নাগরিয়া ओया जय माता भारत माता तुम्हारे जो जननी तिलका। Gita Samhita Bhajamati
এভাবে আমরা গঙ্গা ভ্রমণ এবং গঙ্গা পুজো এনজয় করলাম। কি অপূর্ব লাগছিল, পেছনে কাশবন, সামনে ইস্কনের মন্দির এন্ড সাথে গঙ্গা পুজো। এখানে দুটো নদী, গঙ্গা এবং জলঙ্গিনীর কনফ্লুয়েন্স। এখানে একটা রং একটু ঘোলাটে, আরেকটা একটু ক্লিয়ার, জল কিন্তু মেশে না। যে কোনো নদীর কনফ্লুয়েন্সে আমাদের ইন্ডিয়াতে খুবই হোলি মানা হয়। যাই হোক, দিনটা খুবই ভালো কাটলো। এটা আমার প্রথমবার ইস্কন মায়াপুরে। ইচ্ছে আছে মন্দির পুরো শেষ হয়ে গেলে আবার আসার। এরকম নৌকো কত বছর পর চড়লাম, সেই ছোটবেলায় চড়েছিলাম। ফিরে যাওয়ার পথে দেখলাম একজন পুরীর গজা বানাচ্ছে। উনি আমায় বললেন ওনার থেকে নাকি দেশ বিদেশ থেকে গজার অর্ডার আসে। মা কিনতে চাইছিল, বাট আমি কিনতে দিইনি। যতই ভালো, খুবই আনহেলদি। এই ব্লগটা এখানেই শেষ করলাম। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি নিমন্ত্রিতা। আজকে বাই বাই।